বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অলৌকিক জোনের আসরে প্রথম ঘটনা পাঠিয়েছেন সাগরিকা। সাগরিকা লিখছেন, সহেলি, আমার স্যারের কাছ থেকে তার স্যারের জীবনের একটা ঘটনা শুনেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, বেশ কয়েক মাস আগে সেপ্টেম্বর মাস নাগাদ উনি বাবা বিশ্বনাথের মন্দিরের এক ঘটনা পাঠিয়েছিলেন, যেখানে ওনার এক অলৌকিক অভিজ্ঞতা হয়েছিল। আশা করি তোমরা যারা রেগুলার শোনো তোমরা ওনার ঘটনা শুনেছ। উনি আজকে আরও একবার ঘটনা পাঠিয়েছেন। উনি বলছেন, ওনার স্যার একদিন বসে আছেন, বিভিন্ন গল্প করছেন ওনাদের সঙ্গে। সেই সময় বললেন যে এরকম কথা উঠেছে, কোনো অলৌকিক বা এমন কোনো ঘটনা উনি জানেন কিনা। তখন স্যার বললেন, দেখ, একটা ঘটনা আমি জানি, তোরা বিশ্বাস করবি কিনা জানি না, যদি মনে হয় আমি বলতে পারি। বলেন স্টুডেন্টরা যে হ্যাঁ প্লিজ আপনি বলুন, আমরা শুনতে চাই। তখন স্যার বলতে আরম্ভ করেন যে ঘটনাটা আমারও যে নিজের জীবনের বা চোখে দেখা তেমন নয়, তবে আমার ইংলিশ অনার্স যে পড়তাম কলেজে, সেই কলেজের প্রফেসর তার জীবনের একটা ঘটনা শুনিয়েছিলেন, মানে অনেক দিন আগেকার ঘটনা। সেই স্যার যখন ঘটনাটা শোনাচ্ছেন, বেশ তার রিটায়ার হবেন হয়তো কয়েক বছর বাদে, এরকম একটা স্টেজে এসে গেছেন। আর স্যার যখন 18-19 বছরের ছেলে ছিলেন, মানে কলেজের সেকেন্ড ইয়ারে পড়তেন, 19 কি 20 বছর বয়স, ইংলিশ অনার্স ডিপার্টমেন্টে, তখনকার ঘটনা। সেই সময় মানে মেয়েদের তো দূরের কথা, সেই স্যার বলছেন যে ছেলেদেরকেও, 19-20 বছরের ছেলে কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু যদি বলে বন্ধুদের সঙ্গে সবাই মিলে বেড়াতে যাব, অনেক বাড়িতে তখনকার দিনে এক কথায় হ্যাঁ যাও বলে রাজি হয়ে যেত না। অনেক রকমের তাদের মধ্যে ছিল যে না যাবে না, বা কোথায় যাচ্ছ, কাদের বাড়ি, ইত্যাদি ইত্যাদি। তো সবাই বলছে শহরের এই ঘ্যানজামের মধ্যে ভালো লাগে না, দুর্গা পুজো সবে সবে শেষ হয়েছে, কলেজে ছুটি, তো কোথায় কালী পুজোয় যাওয়া যায়, শহরে তো সেই একই তখন ওদের 4 জনের একটা ওনাদের টিম ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল রবি। তিনি বললেন যে আমাদের বাড়িতে যাবি, আমাদের নদিয়ায়, আমাদের গ্রামে। তো নদিয়ার এটা কোন গ্রাম এক্স্যাক্টলি নামটা উনি মেনশন করেননি। তো সেই গ্রামের কথা শুনে স্যার তো শহরের মানুষ, তিনি রাজি হয়ে গেলেন, বলে আমি তো রাজি আছি, তবে বাড়িতে রাজি করাতে হবে বাবা মাকে, যেতে দেবে কি না। বলো সবাই চল বাড়িতে, যে যার নিজের বাড়িতে যাই, গিয়ে রাজি করানোর ব্যবস্থা করে, যদি হয়ে যায়, আর রাজি না হওয়ার কিছু নেই, আমাদের বাড়িতে, আমাদের গ্রামের বাড়িতে কালী পুজোয় ঠাকুর দেখতে যাচ্ছি বললে আশা করি কাকু কাকিমা অরাজি হবেন না। বললেন হ্যাঁ তাহলে দেখা যাক। তো স্বাভাবিকভাবে যেহেতু বন্ধুর বাড়িতে যাবে, আবার কালী পুজোয় তাদের ওখানে পুজো হয়, সমস্ত কিছু জানা টানার পর বাড়ির লোকেরা পারমিশন দিয়েছেন। এবার কালী পুজোর একদিন আগে ওরা ট্রেন ধরে নদিয়া, এবং নদিয়া থেকে তখনকার দিনে যেটা অ্যাভেলেবেল ছিল সেভাবে সেই বন্ধুর বাড়িতে পৌঁছেছে। গিয়ে দেখে খুব সুন্দর গ্রাম, একদম চতুর্দিকে ধানের ক্ষেত, জমি, যেমন গ্রামের দৃশ্য হয়। উনি শহর থেকে গেছেন, খুব আনন্দ। বলছেন কালকে, মানে বলছে আগামীকাল কালী পুজো। এবার ওই বন্ধুর একটি কাকা ছিলেন, তিনি তন্ত্র সাধনা করতেন। তিনি তন্ত্র সাধনা করা এবং পৌরোহিত্যের কাজ করা ইত্যাদি করতেন, এবং ওই গ্রামের একটি খুব প্রাচীন কালী মন্দির ছিল। কালী মন্দিরটার অবস্থানটা এরকম ছিল যে মন্দিরটার চতুর্দিকে ছিল ধান ক্ষেত, আর সাইডে ছিল এক ফালি এমনি মাঠ, মানে এমনি মানে ক্ষেত ছাড়া এমনি মাঠ, আর চতুর্দিক ফাঁকা, একদম ধুধু করছে, মানে যেদিকে চোখ যায় ধান ক্ষেত। মন্দিরটা বলতে গেলে একে খালি জায়গার ওপর, মাঠের ওপর, আর পুরো চারদিক ধান খেতে ভরা। মাঠ পেরিয়ে মন্দিরে ঢুকলেন, আর পেছনের দিকটায় বলি দেওয়ার একটু জায়গা ছিল, এবং তার পাশ থেকেই শুরু হয়ে যাচ্ছে জমি, মানে ধান জমি, ধান ক্ষেত, আর সুদূর বিস্তৃত ধান ক্ষেত। দিনের বেলায় খুবই সুন্দর লাগছিল পুরনো মন্দির, সূর্য ডুবে যাচ্ছে ধান ক্ষেতের পাশ দিয়ে, অপরূপ দৃশ্য। কিন্তু ওখানকার যিনি, ওর কাকা যিনি ছিলেন তান্ত্রিক, তিনি একটা কথা বললেন যে পুজো দেখো, আনন্দ করো, ওখানে ছোটোখাটো গ্রামে মেলা বসে, সব কিছু সন্ধেবেলায়, কিন্তু
রাত্রেবেলা কালী পুজোর একটা টাইম বলে দিল, এই টাইমে পুজো শেষ হয়ে যাবে, এরপর তোমরা আর কেউ থাকবে না। মানে রাত্রি 2টোর পর আর কেউ থাকবে না। মন্দিরের দরজা একবার বন্ধ হয়ে গেলে, আর ওখানকার গ্রামের লোকেদেরও বলা আছে মন্দিরের কপাট একবার বন্ধ হয়ে গেলে ওখানে আর কেউ থাকবেন না। সে বাচ্চা থেকে বৃদ্ধ, কারোর কোনো পারমিশন নেই। একমাত্র যিনি তান্ত্রিক তিনি থাকতে পারেন, আর তার সহযোগী যদি কেউ থাকে সে থাকতে পারে। এছাড়া কারোর থাকার পারমিশন নেই। এবং সেদিনকে সবাই, ওরা সন্ধ্যে থেকে ঠাকুর পুজো দেখা, নতুন জায়গায় আনন্দ করা, সব কিছু ওরা করলেন। কিন্তু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরে বেড়াচ্ছে যে রাত 2টোর পর থাকবেই না, এখান থেকে চলে যাবে। এভাবে বলার কি আছে? মানে এরকম বাধ্যবাধকতা কেন? কিছু ব্যাপার আছে তো। তো রবিকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ রে রবি, তোদের গ্রামে কি কোনো চোর টোর উৎপাত আছে? বললেন দেখ, সেটা বলতে পারবো না। চোর টোরের গল্প তো আমার গ্রামে তেমন শুনি না। ছোটো থেকে এতদিন আমরা মানুষ হয়েছি। কলেজে পড়তে গিয়ে উনি শহরে গেছেন, তার আগে তো নদিয়াতেই মানুষ, ওই গ্রামে, নদিয়ার সেই গ্রামটি যে গ্রামের কথা বলা হচ্ছে, তেমন কিছু শুনিনি। তবে একটা কথা ঠিক, এই গ্রামে রাত্রেবেলা মন্দিরের একটা টাইমের পর থাকা এই এরিয়াটায় নিষিদ্ধ। আর কালী পুজো বা অমাবস্যা হলে তো কথাই নেই, এই স্থানে কেউ থাকবে না একবার মন্দিরের কপাট বন্ধ হয়ে গেলে। তো বলছেন যে তোর কাকাকে জিজ্ঞেস করিসনি কোনো দিন? বলে উনি প্রচণ্ড রাশবাড়ি, আর আমার ছোটো থেকে সত্যি কথা বলতে সাহস হয়নি যে তাদেরকে প্রশ্ন করব, মানে না, এর আগে একটা জিজ্ঞেস করা, কেন, ব্যাখ্যা দাও, এত সাহস বললেন আমার নেই। পুজো আচ্ছা করে বাড়ির বউরা, মানে রবি, ওর মা, কাকিমা, চা ছিলেন, সবাই বাড়ি চলে এলেন। গ্রামের বউরা, বাচ্চাটা সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে। তো এই 4জনকে দেখে সে কাকার, যিনি তান্ত্রিক, এবং তার সঙ্গে ছেলেটির বাবা, আরও বাকি লোকেদের সন্দেহ হয়েছিল যে এরা মনে হয় এখানে থাকার প্ল্যান করছে। কিছুতেই যেতে আর চাইছে না, এদিক ওদিক করে আবার ওখানে এসে বসে পড়ছে বা কিছু করছে, মানে একটা কোনো বাহানায় ওখানে থাকতে চাইছে। তো খুব বেশ বকেই ওঠেন ওদেরকে যে তোমাদের বলা হচ্ছে না চলে যাও, কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে যাও বলে ওরা ধমক দিয়ে, যেহেতু বাচ্চা ছেলে, ওদের বলে যাও বাড়ি যাও, বাড়ি গিয়ে একদম স্ট্রেট হাত পা ধুই, পোশাক পরিবর্তন করে ঘুমিয়ে পড়ো, সকালবেলা আবার বেরোবে, গ্রাম দেখা বা যাই করো সকালবেলা, রাত্রে আর কেউ বেরোবে না। ওরাও মনে মনে ফোন দিয়ে আঁটলো যে পুরো বাড়িটাই যাব না, কিছুটা রাস্তায় যাব, তারপর যেই দেখবো সবাই চলে গেছে এখানে থাকবো। কেন দেখবো? দেখাটা খুব দরকার যে কেন বারণ করছে। এবার রুবিকে সবাই প্রশ্ন করলো, বাকি 3জন, যে তুই তো এই গ্রামের ছেলে, তুই কখনো এরকম চেষ্টা করিসনি? বলে আমি তো একা, আমার সঙ্গে কেউ থাকলে, এখন যেমন তোরা আছিস, আমার একটা সাহস হয়েছে, তখন একা তো, আর আমার তোরা আছিস, তোকে অতটা কিছু বকছে না, আমাকে তো যা তা করে বাড়িতে বকবে, তো আমার অত সাহস হবে না। আর তার আগে তো ন্যাচারালি মা বাবার সঙ্গে বেরোতাম, ঢুকতাম, ছোট ছিলাম, অত সাহস হয়নি কখনো। কিন্তু এখন সত্যিই মনে হচ্ছে একবার দেখা দরকার যে কী এমন ব্যাপার, এত গোপনীয়তা কিসের জন্য? মন্দির বন্ধ হলো ঠিক আছে, কিন্তু থাকবেই না, থাকতেই পারবে না, এরকম কেন নিয়ম? ওরা কি করে, কিছুটা রাস্তা, মানে ওনাদেরকে দেখানোর জন্য যে আমরা বাড়ি যাচ্ছি বলে কিছুটা রাস্তা এগিয়ে চলে যায়, গিয়ে একটা জায়গা গিয়ে দাঁড়িয়ে পড়ে বলে দাঁড়া। রবি বলেন যে আমি কিছু লাঠি, সোঁটা, টর্চ এগুলো নিয়ে আসছি, কারণ এবার তো অন্ধকার হয়ে যাবে, অনেক রাতের বেলা। আর যে সময়কার কথা বলা হচ্ছে, দেখুন যিনি ঘটনা বলছেন তার বয়সী প্রায়, মানে রিটায়ারমেন্টের কয়েক বছর আগের স্টেজে আছেন এরকম। তো তিনি যখন 18, 19, 20 বছরের ছেলে ছিলেন, মানে বহু বছর আগেকার কথা। আর যে গল্প বলছে সেই স্যারের তখন 32 বছর বয়স, মানে তারাও আরও অনেক আগের ঘটনা হয়ে যাচ্ছে, পেছিয়ে যাচ্ছে ঘটনাটা। তো তখন অত গ্রামের দিকে ইলেকট্রিসিটি ছিল না, সেখানে বলছে টর্চ ফর্চ নিয়ে এসছে, লাঠি সোটা নিয়ে এসছে, এবার বলছে আমরা এবার থাকবো। এবার এগিয়ে এসে দেখে যে কেউ আছে কিনা, দেখেন যে না, সত্যি কেউ নেই, এবং ওনার যে কাকা যিনি তন্ত্র সাধনা করেন তিনিও নেই। ওদের তো মানে সোনায় সোহাগা। দিয়ে এদিক ওদিক টর্চ নিয়ে ঘুরছে, লাঠি সোটা নিয়ে ঘুরছে, কোথায় কিচ্ছু নেই, জুট এরকম বলে ওরা। তারপর কিছুক্ষণ বাদে একটা কোনো প্রাণী, কুকুর বা শিয়াল, এরকম চেটে খায়, একটা অদ্ভুত টাইপের একটা শব্দ বেরোয়, একটা নিঃশ্বাসের শব্দ, বা বোঝা যায় একটা প্রাণীরে। তো ওরকম একটা শব্দ আসছে, যেন মনে হচ্ছে কেউ কিছু চাটছে বা খাচ্ছে, বা কিছু একটা প্রাণী জাতীয় কিছুর শব্দ লাগছে।
তখন রবিকে একজন বললো, দেখতে একটা আওয়াজ আসছে না মন্দিরের পেছন থেকে? বলছে হ্যাঁ। বলছে ও কুকুর বা শিয়াল হবে। বলে ওখানে কী করছে? বলে আরে বলি দেওয়া হয়েছে না, ওই ওখানে কিছু হয়তো পড়ে আছে, ওই জন্য এসছে। বলছে একজন বললো যাবি? বলে ও শিয়াল আর কুকুর দেখবো, দেখে কী হবে? বলে তবু চল না। তো রবি বললেন চল না, শিয়ালই না হয় দেখি। বলে শিয়াল দেখিসনি গ্রামের ছেলে? বলে শিয়াল তো দেখেছি, কিন্তু তবু একবার কনফার্ম হওয়া ব্যাপারটা কী, শিয়াল না কুকুর সেটা অন্তত জানা যাক। তো এগিয়ে গেছে, এবার টর্চ জ্বেলেছে। জেলে প্রথমে তো মনে হলো ওরকম টাইপের কিছু, তো আলোটা জ্বালার পর দেখে একজন অসতিপর বৃদ্ধা, তার মাথায় পাকা চুল একদম সাদা এবং শরীরটা পুরো কঙ্কালের মতো, মানে একদম গায়ে কিচ্ছু নেই, মানে মনে হাড়ের ওপর চামড়া জড়ানো আছে এরকম টাইপের লাগছে, মানে হাড়ও যেন মনে হচ্ছে হাড়গুলো যেন ভিজিবেল এরকম লাগছে। আর বড় জিভ বার করে ওখানকার যে বলি প্রদত্ত যে রক্ত সেটা চেটে চেটে খাচ্ছে। ওর ওই জিভটা দেখে প্রত্যেকের গা ছমছম। বুড়ি মানুষ চেটে খাচ্ছে, অনেক সময় গ্রামে হয়তো মাথা খারাপ হয়ে গেছে, করতে পারে, তো ওই অত বড় জিভ তো মানুষের হয় না। এটা দেখে ওরা প্রথমেই ওদের ভয় লেগেছে এবং তখন ওর মুখে টর্চের লাইটটা ফেলেছে, ওর মুখ দেখি বরাবর, যে সত্যি সত্যি অনেক বড় জীব। এখানে আর একটা জিনিস, প্রথমে টর্চটা জেলে ওরা বন্ধ করে দিয়েছিলেন, কেননা অনেকক্ষণ অন্ধকারে থাকতে থাকতে অন্ধকারে ওনাদের চোখটা সয়ে গেছিলো। কিন্তু জীবের ব্যাপারটা দেখার পর সেটাকে কনফার্ম করার জন্য যে সত্যি কি জীব অত বড় লম্বা নাকি ভুল দেখছি, আলোটা যখন জ্বালে মানে টর্চের আলো ফেলে তখন দেখে সত্যি অত বড় জীব। এবং শুধু তাই না, আলো ফেলার পরে বা সেও ওদের দিকে তাকিয়েছে, তাকানোর পর দেখে মুখে তো রক্তে ভর্তি, যেহেতু রক্ত চেটে চেটে খাচ্ছে, মুখটা একদম ওখানে বলির যে খাঁড়া থাকে বা ওখানে একদম মুখটা দিয়ে দিয়েছে হাঁড়ি কাঠ, ক্ষমা করবেন মনে পড়ছিল না, তো সেখানে মুখটা প্রায় দেওয়া আছে, সাইডে মাটিতে রক্ত চেটে চেটে খাচ্ছে, মুখটা তুলেছে রক্তে ভর্তি। তার থেকেও বড় কথা, চোখগুলো ঠিক মানুষের চোখের মতন না, অদ্ভুত একটা সাদাটে আর কীরকম একটা ভাব, অন্য কাটা কালার। আর মাঝখানের যে মণিটা, মানুষের মণি গোল হয়, ওর মণিটা গোল কালো না, একদম বিড়ালের যেমন চোখের মণি হয় ওরকম সাদা মতো আর লম্বাটে মতো মণি। আর এত অদ্ভুত লাগছে যেন মানুষের বেশি এক বিড়াল, ওরকম বিড়াল বা বাঘের মতো ওই রকমের চোখ। তো চোখেতে এবার রবি তেড়ে উঠেছে, এই কেড়ে এরকম করে উঠেছে, উঠে তাকে লাঠি দিয়ে তাড়া করেছে। ওদের এত সাহস, ওরা লাঠি দিয়ে ওনাকে তাড়া করেছে, ভেবেছে এটা কি একটা জীব এসে গেছে। তারা যেই করেছে সে এবার পালাচ্ছে, সে অদ্ভুতভাবে লাফিয়ে লাফিয়ে উডুক্কুর মতো দৌড়চ্ছে, এরাও ওনার পেছনে দৌড়চ্ছে। বলে এইরকম একজন বৃদ্ধাচার গায়ে কিছু নেই, সে তো মানে হাঁটতে মানে এক পা যেতে গেলে তার 1 মিনিট লাগবে, তো যার শরীরের এই কন্ডিশন সে পুরো লাফিয়ে 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 হাঁটছেও না, লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে কিছুটা, এবং কিছুটা এগোনোর পর ধান ক্ষেতের একটা জায়গা পুরো ছিল জল কাদা একদম, ওখানে থাকে মানে ওখানে হাঁটা সম্ভবই না, রাতের বেলা তো নয়ই, দিনের বেলাও। সেখান থেকে যখন এরা এগোতে পারছে না, পা কাঁচা মাটিতে দেবে যাচ্ছে জলের মধ্যে, মনে হচ্ছে এক্ষুনি উল্টে পড়ে যাব, সে ওর মধ্যে ঠিক লাফিয়ে লাফিয়ে পেছনে একদম ধান জমি শেষের জঙ্গল দেখা যায়, জঙ্গলের দিকেই মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার পর ওরা সত্যি ভয়ও পেয়েছে, এদিক ওদিক প্রচুর খুঁজেছে লাইট জ্বালিয়ে, কোথাও কিছু পায়নি, বাধ্য হয়ে তখন ওরা ফিরে আসে। যখন ফিরে আসে, যেহেতু ওরা যখন গেছিলো তখন 1:30 2টোর সময়, কাউকে বলেনি, ভেবেছে বাড়িতে যাব, সবাই ঘুমিয়ে পড়েছে, টুক করে ঢুকে পড়বো, কেউ বুঝতে পারবে না, দরজাটা ভিজিয়ে দিয়ে এসছে। দরজা খুলে ঢুকেছে, দেখেছে হ্যাঁ বাড়ির সবাই শুয়ে পড়েছে, কিন্তু হাতে পায়ে কাদা মেখে যখন ঢুকছে দেখছেন সেই তান্ত্রিক যে কাকা উনি বসে আছেন ওনার ঘরের সামনে। ওদের দেখে বলে কি হলো, ফেরা হলো? এবার ওরা ভয় পেয়ে গেছে যে এটাও তো খুবই অন্যায় করেছো, তোমাদের এতবার করে বারণ করা হলো যে না যাবে না, কোনো দিকে তাকাবে না, যা বারণ করা হচ্ছে, মন্দিরের কপাট বন্ধ হলো মানে ওখানে কারোর থাকার নির্দেশ নেই, নিষেধ সম্পূর্ণ, তোমরা এত বড় হয়ে গেছো যে তোমরা কথা শোনার প্রয়োজন বোধ করো না, বলে ওনাদের খুব বকাঝকা করলো। তারপর বললেন যে তোমরা যাও সোজা স্নান করো, তখন তো প্রায় ভোর রাত্রির,
স্নান করে ভালো বস্ত্র পরে ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। ওই কাপড় পরে ঘরে ঢুকবে না। তো ওই ঠান্ডার মধ্যে, তখন তো কালী পুজোয় বেশ ঠান্ডা পড়ে যেত, তো বাধ্য হয়ে তারা ঠান্ডা জলে চান করে, পোশাক পরিবর্তন করে ওরা গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে কাকার ঘরে ওরা গেছে, গিয়ে ক্ষমা চায়, বলে যে তোমাদের অল্প বয়সে আমরা জানতাম তোমরা এগুলো করবে, আর তোমরা যেগুলো করবে আমি জেনে তোমাদের শরীরটা আগে বন্ধন করে দিয়েছিলাম। তোমরা জানো তোমরা কি করতে গেছিলে? তোমরা যাকে তাড়া করেছিলে খুব সাহস দেখিয়ে, সে যদি তোমাদের একবার তাড়া করতো, তোমরা তো এই ইহজগতে থাকতে না। তোমরা জানো তোমরা কি করেছো? আমি যদি তোমাদের শরীরটা বন্ধন করে না দিতাম, তোমাদেরকে আজকে কেউ খুঁজে পেত না। বলে তুমি কি করে জানলে কাকা? রবি বললেন, বলছেন যে আমি বুঝতে পেরেছি, আমার সাধনা দিয়ে আমি মানুষের মনের ভেতর কি চলছে এটুকু বোঝার ক্ষমতা আমার হয়েছে। তোমাদের আচার আচরণেই আমার সেদিনকে মনে হয়েছিল যে তোমাদের মনের মধ্যে একটা খচখচ করছে, কেন বারণ করছে। একবার দেখি যে সব কিছুতে এই মানসিকতা ঠিক না, যে বিষয়ে তোমাদের অভিজ্ঞতা নেই। তখন আরও একবার তারা ক্ষমা চায় এবং বলে ব্যাপারটা কী ছিল। বলছেন উনি ছিলেন মা কালীর সঙ্গে যারা থাকেন, ডাকিনী যোগিনী, ইনি বা প্রেত যোনি যারা থাকেন, মায়ের সহচরিণী বলা হয়, কিন্তু নিম্ন মার্গের দেবী এরা, কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর। আর এর থেকে বেশি কিছু ডিটেলে তোমাদের বলবো না, তোমরা বুঝতেও পারবে না, আর জানারও দরকার নেই। শুধু জানবে মারাত্মক ভুল কাজ করেছিল। শরীর বন্ধন না করা থাকলে তোমাদের ওকে তাড়া করার সুযোগ তোমরা পেতে না, ওই সুযোগটাই তোমরা পেতে না, তার আগে অনেক কিছু হয়ে যেত। মানে জলজ্যান্ত মানুষ দেখে সে রক্ত চেটে খাবে, সেটা তার পক্ষে সম্ভব না, তার সেটা স্বভাব না। তো এই ছিল সেই স্যারের জীবনের ভৌতিক ঘটনা। তারপর থেকে তারা এই ধরনের কোনো চেষ্টা করেননি। কালী পুজোর রাত্রে বিভিন্ন জায়গায় যে বলি দেওয়া হয়, অনেক জায়গায় অনেকে বলেন যে বলির পর জায়গাটা পরিষ্কার করা হয় না, কারণ রক্ত পড়ে থাকে, দেখতে খারাপ লাগে। এখনও অনেক জায়গায় বলি হয়, তো সেখানে এরকম ঘটনা কিন্তু ঘটে। এখানে আর একটা, এই ঘটনার সূত্র ধরে বন্ধুরা, এই তো ছিল সাগরিকার ঘটনা। আমি একটা কথা বলি, আমার মামার বাড়ি যেখানে, এটা আমার মানে মায়ের অভিজ্ঞতা। আমার মামার বাড়ির ওখানে যে গ্রাম, সে গ্রামে কালী পুজো হয়। কালী পুজোর কথা উঠলো বলেই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং ওখানে অষ্টপ্রহরে বলি হয়, এখনও হয়, ছাগ বলি হয় অষ্টপ্রহরে। আগে নাকি অনেক আগে মহিষ বলি টলি হতো, ওগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। তারও অনেক কাল আগে নাকি নরবলি দেওয়া হতো। তো সেসব শোনা কথা, লোকে বলে গুজব, কেউ বলে না ওসব কিছু না। তো বর্তমানে বলি কমতে কমতে সামান্য কিছু মানসিক মানুষের থাকে, সেগুলো বলি দেওয়া হয়। তাছাড়া চাল কুমড়ো বলি এগুলোও দেওয়া হয়। এবার অষ্টপ্রহরে যেহেতু বলি দেওয়া হতো, মা যখন ছোট ছিলেন মা বলছেন, তো এবার বলি হওয়ার পর সবার মনে একটা ধারণা থাকতো যে রক্তভাবে পড়ে থাকে, খারাপ লাগে দেখতে, সঙ্গে সঙ্গে কেন পরিষ্কার করা হয় না? এটা কি সত্যি কোনো মানে ধার্মিক কোনো এর মধ্যে, বিশ্বাসের মধ্যে পড়ে, নাকি মানুষ ভাবে যে একবারে সব মিটে গেলে যে স্থানটা পরিষ্কার করব? মন্দিরের পাশে ওভাবে পড়ে থাকে, দেখতে খারাপ লাগে। সাধারণভাবে পুজো দিতেও তো অনেক মানুষ যায়। কালী পুজোর আগের রাত্রির থেকে মানে অমাবস্যা পড়লেই বলি প্রক্রিয়া শুরু হতো। তো মায়ের বড় দাদা মানে আমার বড় মামা, তিনি এরকম বাড়িতে নিষেধ যাবে না এরকম কোনো বিষয় ছিল না এখানকে। ওনারা ছিলেন যে সে বছর ওদের একটা মানে পালা পড়েছিল বলতে, সে বছরের দায়িত্বটা পুজোর সমস্ত ব্রাহ্মণ মশাইকে সহায়তা করা, যা যা লাগবে হাতে হাতে দেওয়া, সারা রাত মায়ের পুজো চলবে, সব কিছু তারা করবে। এবার বন্ধুরা মিলে, আর ঠাকুরমশাই বলেছিলেন কালী পুজোর রাতে অমাবস্যা এদিক ওদিক ঘুরো না, মন্দিরের মধ্যে থাকা। আর মন্দিরে প্রচুর লোক আছে, এরকম না যে কোনো লোক নেই বা কিছু নেই। তো বলছেন কিছু ছাগল তাদেরকে বেঁধে রেখেছে নদীর ঘাটে বেঁধে রাখা আছে। তো পরের দিন সকালে যাদের যাদের মানসিক আছে তারা স্নান করিয়ে যা যা নিয়ম আছে উপাচার মেনে নিয়ে আসবে। ওখানে বেঁধে রেখেছে, তা মাঝে মাঝে একজন করে যায়, গিয়ে দেখে আসছে। অনেক সময় চুরিও তো হয়ে যায়। তো তখন বলছে অত যদিও চুরির ব্যাপারটা ছিল না, আর মা কালীকে প্রচণ্ড ভয়, আর ওখানে কালী মা মারাত্মক জাগ্রত। তবুও কিছু মানুষ আছে বিশ্বাস করে না, তারা সব কালেই ছিল, কিছু না কিছু একটা ঘটনা ঘটায়।
তো মামারই এক বন্ধু বারবার যাচ্ছে, দেখে আসছে যে এতগুলো ছাগল আছে, বারবার যাচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা, নাকি ছাগলটাকেও নিয়ে নিয়েছে। এবার ভোরবেলা হলেই ওদেরকে লাগবে, তো বারবার যাচ্ছে আসছে। এবার ভোরের দিকে কি করেছে, মামারা বলছে চল সবাই মিলে অনেকক্ষণ মন্দির ওটা নদীর ঘাটে রাত্রিবেলা বসে থাকি। সারা বছর তো বাড়ি থেকে পারমিশন পায় না, কালী পুজোর দিন যেহেতু ওদের মানে আজকের দিন হিসেবে বলা যায় ভলেন্টিয়ার হয়েছে, একদম ছাড়া পেয়েছে বাড়ি থেকে, কেউ কিছু বলবে না। তো স্কুলে পড়া সব কজন বন্ধু 8, 9 এরকম বয়সে, তো সবাই নদীর ধারে বসে আছে, বসে বসে হাতে কিছু খাবার আছে, খাবার খাচ্ছে, বসে বসে জলের মধ্যে ঢিল ফেলছে। অমাবস্যার রাতে ছাগলগুলো বাঁধা আছে। বলছে এমন সময় একটা ছাগলের একটা অদ্ভুত চি করে ডেকে ওঠে একটা ছাগল। তো পেছন ঘুরে দেখে যে একটা ছাগলকে নিয়ে পালাচ্ছে, বেশ গায়ের রং বেশ কালো, লম্বা মতো, পাগুলো সরু সরু। এবার ওরা বলে ব্যাটা চোর, আর মাথায় চুল কম, টাক আর সাইডে চুল, দেখা গেল যে সাদা চুল আর সামনে একটা টাক বোঝা যাচ্ছে, আর গায়ে কিচ্ছু নেই, শুধু একটা ধুতি ছোট্ট করে পরা আছে হাঁটুর ওপরে, মালকোচা করে পরা আছে, দেখে মনে হচ্ছে জেলে বা ওই জাতীয় কেউ হবে। বলে ব্যাটা ছাগ চুরি করে নিয়ে পালাচ্ছে বলির আগে, যার মানসিক আছে সে তো সকালে বিপদে পড়বে, এক রাত্রে ভোরের মধ্যে কোথায় জোগাড় করবে সে। বলছে চল তো ব্যাটাকে ধরি। বলছে ওর পেছনে দৌড় লাগিয়েছে, এই 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 বলবো, গিয়ে বলবো, মন্দিরে বলবো, ওরা কথা বলে যাচ্ছে, আর সেও ছাগটাকে নিয়ে দৌড়োতে ওখানে একটা বিশাল বড় জঙ্গল ছিল, এবং সেই জঙ্গল কমে গেছে এখন, কিন্তু আজকের দিনেও আছে। সেই জঙ্গলের একটা বিশাল অশ্বত্থ গাছটা এত চওড়া, এদিক থেকে ওদিকে কাউকে বসে থাকলে দেখা যাবে না। সেখানে দেখছে পাটা দেখা যাচ্ছে যে পা ভাঁজ করে বসে আছে, আর কচ 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 করে একটা কাঁচা চামড়া ছেঁড়ার আওয়াজ হচ্ছে। বলে ব্যাটা করছে কি, দিয়ে ওদের হাতে গাছের ডালপালা যা ছিল, লাঠিসোঁটা ছিল না, মানে গাছের শক্ত ডাল পাল বলে এটা দিয়ে একটা পটাশ পটাশ করে দেবো, তারপরে গিয়ে বলছি সবাই মিলে ধরে গিয়ে মন্দিরে গিয়ে ওকে জমা দেবো। অনেক বড়রা সবাই আছে, তাদেরকে বলা হবে যে দেখো এরকম বদমাইশি করছে। সামনে গিয়ে দেখে তার বিশাল বড় বড় মূলোর মতো দাঁত, ছোটোবেলার মানে রূপকথার গল্পে যেমন আমরা ভূতের ছবি দেখতাম বড় বড় দাঁত, বাস্তবে সেরকম বড় বড় দাঁত, যেটা মানুষের কোনো দিনই হতে পারে না। কাঁচা অবস্থায় ওই জ্যান্ত ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, খুব বীভৎস দৃশ্য। আর দাঁতের সাইড দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, গলা দিয়ে, হাত দিয়ে, আর কচ কচ করে খাচ্ছে, আর ওদের দিকে চিবিয়ে এমনভাবে দেখাচ্ছে, মানে আজকের দিনে আমরা বলতে টিজ করার মতো, যে কি করবে আমাকে। তো ওই দৃশ্য দেখে ওই বড় বড় দাঁত, নখও বড় বড়, মানুষের মতো আকৃতি, কিন্তু এমন নয় যে উদ্ভট দেখতে, দাঁতগুলো বড় বড়, নখগুলো বড় বড়, আর এছাড়া হাইট 6 ফুটের মতো হবে, আর খুব রোগা, আর গায়ের রং বেশ শ্যামলা, একদম কালো বলা যায়। ওকে ওই অবস্থায় দেখে ওরা দৌড় লাগিয়েছে। এবার একজন পেছন ফিরে দেখি তো কী করছে, ওমা দেখছে সেও দৌড়ে ওদের পেছনে আসছে। এরা পাই করে মায়ের নাম নিয়ে, মা কালী রক্ষা করো মা নাম নিয়ে সেই পড়ে যাচ্ছে জল কাদার মধ্যে, উঠছে, কারণ সামনে নদী, ওই জায়গাটা পুরো স্যাঁতস্যাঁতে ভেজা, কাদা হয়ে আছে, সবসময় নদী থেকে সবাই জল তুলছে। পড়ে গেছে, আর একজন তাকে টেনে তুললো যে চল, পড়ে গেলে হবে না, যদি এসে আমাদের অ্যাটাক করে। দিয়ে কিছুটা একটা গণ্ডি পেরোনোর পর বুঝতে পারলো, আর তাকে দেখতে পেল না। পেছন ঘুরে আরেকবার দেখলো, তখন ওরা হাঁপাচ্ছে, দেখছে সত্যি আর পেছনে কেউ নেই। তো ফিরে এসেছে, ফিরে ওদের ওরকম অবস্থা, জামা কাপড় ধুতিতে কাদা লেগে আছে, তখনও ধুতি পরা প্রচলন ছিল, ধুতিতে কাদা লেগে আছে। সবাই বকাবকি করছে যে অমাবস্যার রাতে নদীর ধারে যেতে কে বলেছে, তোমাদেরই কজন বাচ্চা ছেলে তোমরা। তো তখন তারা বলে যে এরম দেখলাম, ছাগল চুরি করে নিয়েছে, চোরটা এরম বীভৎস দেখতে, চোর হিসাবেই বলছে, ভূতের মতো দেখতে চোরটাকে, বড় বড় দাঁত। বলে না ও চুরি করেছে, গিয়ে হাটে গিয়ে হয়তো ছাগলটা বেচে দেবে। বলে না, খাচ্ছিল,
বলে না না খাচ্ছিল না, ও ভুল দেখেছি, ও চুরি করে নিয়ে যাচ্ছিল। তো তারপরও বাড়ির যারা বড়রা, আমার মানে দাদু দাদা এবং পাড়ার লোকে যারা ছিল, তারা সবাই মিলে চলো তো দেখি, লাঠি সোঁটা হাতে বড় বড় টর্চ নিয়ে যখন ওখানে গিয়ে দেখে কিচ্ছু দেখতে পায় না, ছাগলও নেই, যার কথা বাচ্চার ছেলেগুলো বলছিল কিচ্ছু নেই। কিন্তু ওই জায়গাটায়, ওই অশ্বত্থ গাছের তলাটার ওই সাইডে প্রচুর রক্ত পড়ে আছে, কাঁচা রক্ত। এবার দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে মানে এই ঘটনাটা এরম কিছু ঘটেছে, আর এছাড়া কোনো কিছু চিহ্ন নেই। সকালবেলা যখন দিনের আলো ফুটলো, কিছু মানে লোম পড়েছিল আর ওই রক্ত সবাই দেখতে পায়, রাতের অন্ধকারে সেটা দেখতে পায়নি। ছাগলের গায়ের লোম আর রক্ত পড়ে আছে, আর কিচ্ছু না। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ঘটনাগুলো অবশ্যই জানাবে। এটা আমার ঘটনা ছিল দ্বিতীয়টা, মানে আমার মায়ের কাছ থেকে শোনা, অনেকবার আমি শুনেছি, ভেবেছিলাম বলবো, কখনো বলা হয়ে ওঠেনি। আজকে এই ঘটনাটা শুনে আমি দুটোর মধ্যে একটু মিল পেলাম বলে বললাম। তো এরা কোনো প্রেত বা মায়ের সহচর কিনা আমি জানি না, নাকি অমাবস্যার রাত্রিরে এরা বেশি শক্তিশালী হয় বলে চলে এসেছিলো সেটাও বলতে পারবো না। কিন্তু তার পরের বছর থেকে নাকি ওইভাবে ছাগল রাখা হতো না। তার পরের বছর থেকে ওইভাবে ছাগলগুলোকে যেখান সেখান বেঁধে না রেখে মন্দিরের পাশে বেঁধে রাখা চালু করা হয়েছিল। সেটা আমিও ছোটোবেলায় দেখেছি। কিন্তু তখন আসলে মানুষের তো বিশ্বাস ছিল যে কেউ চুরি করবে না বা কিছু করবে না, আর ঠাকুরের মানত করা কেউ হাত দেবে না, এরকম ব্যাপারটা ছিল। কিন্তু এই জিনিসটা একটা অন্যরকম হয়ে গেছিলো, তারপর থেকে ওরা চেঞ্জ করেছিল এবং ছোটোদেরও মানা করেছিল যে কেউ কোনো কারণ ছাড়া, আর কোনো বড় ব্রাহ্মণ বা কোনো পুরোহিত কাউকে ছাড়া এইভাবে নদীর ধারে এর ধারে অমাবস্যার রাতে ঘুরে বেড়াবে না। মন্দির চত্বরে থাকবে, কারোর যদি একান্ত বাড়ি যাওয়ার প্রয়োজন হয় তো দলবদ্ধভাবে বাড়িতে যাবে। বর্তমানে তো সময় অনেক উন্নত, ইলেকট্রিসিটি এসে গেছে, অনেক বছর হয়েছে, তো এখন আর সেসব কিছু হয়তো নেই, তখনকার দিনে ছিল। তখনকার দিনে বাড়িতে বাড়িতে লাইটও আসেনি, যে সময়কার ঘটনা আমি বললাম। জানি না এই রক্ত বা এই জাতীয় কথা উচ্চারণ করার জন্য ইউটিউব এই ভিডিওটাকে হয়তো ডাউন করে দিতে পারে, কারণ অনেক কিছু জিনিস পলিসির মধ্যে আছে যে বলা যায় না। কিন্তু এই ঘটনাটা বলতে গেলে যদি আমি এগুলো না বলতাম তাহলে ঘটনাটা আমি বোঝাতেই পারতাম না। আবার ফিরে আসবো আগামী পর্বে বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি।